দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যু দেশের শোক এবং সহিংসতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। চলে যাচ্ছি তার কাছে। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু সারা দেশে উত্তাল এবং ক্ষোভে ফেটে পড়েছে মানুষ, এবং এই মৃত্যুকে ঘিরে দেশে সহিংসতা এবং ভাঙচুর ছড়িয়ে পড়েছে। কিন্তু ইনকিলাব সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলেছে যে সবাইকে শান্ত থাকার জন্য, কিন্তু তবুও এই মব সৃষ্টি হচ্ছে। এই মব আসলে কেন সৃষ্টি হচ্ছে, কারা করছে এসব? জি, দেখেন, খুবই অল্প সময়ের মধ্যে একটা মানুষ যে এতটা জনপ্রিয় হতে পারে, এবং এই যে 33 বা 32 বছর যেটাই বলি, একজন যুবক যার মেইন মটোটাই ছিল একটা ন্যায়ভিত্তিক সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। তো সেই মানুষটা তার জীবন উৎসর্গ করেছে এই ন্যায়ভিত্তিক এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইটা করতে যে শত্রুপক্ষ তাকে গুলি করে এবং অবশেষে তিনি মারা গেলেন বৃহস্পতিবারে। তো প্রথমে যদি আমি, আপনি যে প্রশ্নটা করছেন সেটা যদি বলি, যে এই মব সৃষ্টি বা যেই ধরনের অসহিংস কার্যকলাপ চালানো হয়েছে, এইটা আসলে তার সাথে কোনোভাবেই যায় না। তার যে বক্তব্য, তার যে ইডিওলজি, তার যে সংগ্রাম, সে কিন্তু কখনোই মানুষের ক্ষতি কিংবা সম্পদের ক্ষতির জন্য ছিল না। তার প্রত্যেকটা কথা যদি দেখেন, তার প্রত্যেকটা বক্তৃতা আমরা যদি শুনি, তার যে ইনকলাব মঞ্চ, সেই মঞ্চের যে মেইন মটো ছিল সেটা ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েম করা। এবং এইখানে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলবে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দ্বারা পরিচালিত হবে, এটাই ছিল তার কথা। তো এখানে এই যে পরিস্থিতি, ইনকিলাব মঞ্চ বলেন বা তার আত্মীয় স্বজন, তার ভাই বা বোন যারাই আছেন, তার রাজনৈতিক সহকর্মী আছে, তারাও সবাই কিন্তু বিষয়টাকে ভিন্নভাবে দেখছেন। যে বর্তমান যে পরিস্থিতিটা চলছে বা যেই ধরনের ভাঙচুর সহিংসতা হয়েছে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তো এটাকে যেটা বলা হচ্ছে যে এর পিছনে হয়তো যারা উগ্রবাদ বা একটা বিরোধী পক্ষ যারা তার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে, তাদের ইন্ধন থাকতে পারে। সেই জায়গার থেকে আমরা যদি বলি, সেখানে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সরকারের যে গোয়েন্দা বিভাগগুলো রয়েছে, তারা এই সহিংসতার পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা এখানে অংশগ্রহণ করছে, সেটা আইডেন্টিফাই করা উচিত এবং এর একটা সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা উচিত। তা না হলে এই যে মানুষটা তার জীবন উৎসর্গ করে গেলেন, এটাকে ভিন্ন দিকে ভিন্ন মতে প্রবাহিত করা হবে। ফলে আসল যে মটো বা তার যে উদ্দেশ্য ছিল, সেটার থেকে আমরা দূরে সরে যাব। এটা কোনোভাবেই কাম্য না, এবং এর আসলে গূঢ় রহস্য সেটা খোঁজ করে বের করা উচিত আমি মনে করি। একদমই তাই, বিচার নিশ্চিত করা জরুরি। এবং আমরা কিন্তু দেখেছি যে 2024 সালের 5 আগস্টের পর থেকেই মব সংস্কৃতি এত আলোচনা এসেছে, এবং এদের টার্গেট কিন্তু হচ্ছে, আমরা বেশিরভাগ সময় দেখছি যে সাংবাদিকরাই কিংবা কোনো সংবাদ মাধ্যম। এটিকে আপনি কিভাবে দেখছেন, এবং এক্ষেত্রে রাষ্ট্র, রাজনীতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন ব্যর্থতাগুলোকে আপনি দেখছেন? দেখেন, এখানে আসলে আমরা যদি দেখি, একটা মানুষ আছে যারা হুজুগে কাজ করে এবং তারা আসলে প্রকৃত সত্যটা কি সেটা জানতে চেষ্টা করে না। একটা মিডিয়া, আমরা যদি দেখি প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলাটা চালানো হয়েছে, আমার ধারণা তারা যেই অভিযোগটা করেছে যে প্রথম আলো বা ডেইলি স্টার তারা একটা পক্ষীয় হয়ে কাজ করে বা একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে। আপনি দেখেন, এখানে নিউজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির সাহেবকে হেনস্থা করা হয়েছে। আমি আমার সাংবাদিকতা কেরিয়ারে আসার ক্ষেত্রে যাদেরকে আইডিয়াল অ্যাপ্রোচে ফলো করি, তাদের মধ্যে তিনি একজন। এবং গত 15 বছরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা ধ্বংসের পিছনে বা যেই ধরনের অনৈতিক অগণতান্ত্রিক কার্যক্রম চলেছে দেশে, তার মধ্যে যদি আমি একজন ব্যক্তিকে ধরি যিনি মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য কাজ করেছেন, তিনি হচ্ছেন নুরুল কবির সাহেব।
সাথে সাথে প্রথম আলো, ডেইলি স্টারের কথা যদি আমরা বলি, তারা কিন্তু বিভিন্নভাবে এই অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। তো কোন কারণে মিডিয়াকে কেন টার্গেট করা হচ্ছে? মিডিয়া যদি আজকের এই গণ অভ্যুত্থান বলেন, আজকে ছাত্রদের মাধ্যমে দেশের যে পরিবর্তন এসেছে, এখানে তো মিডিয়ার একটা ভূমিকা রয়েছে, বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা মিডিয়া পালন করতে পেরেছে বলেই হলো আমরা দেখেছি যে একটা গণ অভ্যুত্থান পুরোপুরিভাবে প্রকৃত সত্য তুলে ধরার ক্ষেত্রে মিডিয়া এখানে একটা বড় ভূমিকা রেখেছে। এই যে গণ অভ্যুত্থান হলো, একটা শক্তি পরাজিত হলো, যারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চালিয়েছিলেন, সেই জিনিসটাকে, সত্যটাকে যারা উন্মোচিত করেছেন, তাদের প্রতি হামলাটা খুব সাদা চোখে কিংবা সহজভাবে নিলে হবে না। এই যে পরাজিত শক্তি যাদেরকে বলা হচ্ছে, বা যারা এর পিছনের থেকে কলকাঠি নাড়ছে, তারা এর সাথে জড়িত আছে কিনা সেটা এখানে যথেষ্ট দেখার বিষয় রয়েছে। আপনি একটা পত্রিকা কিংবা একটা সম্পাদক কিংবা একজন সাংবাদিককে আক্রমণ করছেন, আগে জানেন, বুঝেন আসলে কি কাজের জন্য আপনি তার প্রতি আঘাত করছেন, তাকে একটা স্থাপনা ধ্বংস করে দিচ্ছেন। আপনি না জেনে না বুঝে শুধুমাত্র মুখের কথার উপর ভিত্তিতে মব সৃষ্টি করে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছেন। গণতন্ত্র তো এদেশে যদি প্রতিষ্ঠিত হতে চায়, পুনরায় আবার ফিরে আসতে চায়, যেটা আমরা হারিয়েছি গত কয়েক বছরে, সেখানে মিডিয়া তো একটা বড় ভূমিকা পালন করবে। তো সেই মিডিয়াটাকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, মিডিয়ার উপরে যদি চাপ সৃষ্টি করতে চান, তাহলে আপনি কি পুনরায় পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে ফিরতে পারবেন? বা আপনি সহযোগী হিসাবে ফোর্থ স্টেট কি পাবেন? বা তারা কি সঠিকভাবে কাজ করতে পারবেন? এই বিষয়গুলো আমি বলবো যারা উগ্রপন্থা, উগ্রভাবে কাজ করছেন তাদেরকে জানতে হবে, এবং কোনোভাবে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে কখনো কোনো ফল বা কোনো কিছু অর্জন করা যায় না। এখানে আমাদেরকে শান্তভাবে, হাদিস, ওসমান হাদির কথা আমি বলবো, যিনি যে মতামত দিয়ে গেছেন, তিনি যে কথা বলে গেছেন, তিনি একটা টকশোতে বলেছিলেন একবার, টকশো অথবা কোনো একটা পাবলিক স্পিচে বলেছে যে আমরা সবাই প্রথম আলোর কেন বিরোধিতা করব। আপনি যদি প্রথম আলোর কোনো জিনিস ভালো না লাগে বা কোনো মিডিয়ার কোনো জিনিস ভালো না লাগে, আপনি আরও 3টা মিডিয়া তৈরি করেন, 10টা মিডিয়া তৈরি করে জবাব দেন। সেই জন্য কেন সাংবাদিককে বা কোনো সংবাদপত্র প্রতিষ্ঠানকে আঘাত করতে হবে? এটা কোনো সমাধান না, এটা একটা উগ্রপন্থা। এই অবস্থা চললে আমরা আমাদের যে অগ্রগতির দিকে যেতে চাই সেটা কোনোভাবেই পারবো না। আমি আশা করব যারা এই উগ্রপন্থা, যারা এই না জেনে কাজ করছেন, তারা তাদের উপলব্ধিতে যাবেন, তারা হুঁশ ফিরে পাবেন এবং এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর লিপ্ত হবেন না। এবং যদি এটা তারা করেন, তাহলে তারা বলবো শহীদ হাদি যে কাজ করে গেছেন, তার যে ইচ্ছা ছিল, তার বিপরীতে যে তার ত্যাগকে তারা এক ধরনের অবজ্ঞা প্রকাশন করেন এবং তার উদ্দেশ্যের বাইরে চলে যাচ্ছেন। একদমই তাই। এবং এখান থেকে যদি একটু জানতে চাই, এর পেছনে আসলে কারা লাভবান হচ্ছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথা যদি বলি, ব্যর্থতা আসলে কোথায় থেকে যাচ্ছে আপনার কি মনে হয়? আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখেন, আমাদের গত 15 বছরে যেভাবে দেশ চলছে, এই হাদিকে যদি আমার এখানে আসলে হাদির একটা আলোচনা সবসময় চলে আসে। দেখেন, হাদি এমন একটা ব্যক্তি, অল্প বয়সে যেই সব জায়গাগুলোতে হিট করেছিলেন উনি, সেটা হলো যে একটা রাষ্ট্র আসলে কেন ব্যর্থ হয়, রাষ্ট্রের ত্রুটি কোন জায়গায়, কোন জায়গাগুলো সংস্কার করলে, সংশোধন করলে রাষ্ট্র আবার তার পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারে, সেই জায়গাগুলোকে উনি হিট করেছিলেন। হাদি তো আর একদিনে জন্মগ্রহণ করেনি, একদিনে হয়নি, যার কারণে আমার ধারণা তার এই যে রাষ্ট্র গড়ার চিন্তা, তার যে রাষ্ট্রকে নিয়ে ভাবনা, সেই ভাবনার জায়গাটাকে ধ্বংস করার জন্যই হাদিকে হত্যা করা হয়েছে। এখন যদি আসি আপনার প্রশ্নে, এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। গত 15 বছরে একটা রাষ্ট্রের যদি আপনি কাঠামো বলেন, রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মচারী কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে পারে না। সে প্রজাতন্ত্রের সেবা প্রদান করবে, প্রজাতন্ত্রের কাজ করবে। সেখানে আমরা দেখেছি অতীতে আমাদের বেশ কিছু সচিবালয় বলেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা দিয়েছেন, পুলিশ বিভিন্ন বাহিনীর মধ্যে আমরা এ ধরনের দেখেছি। তারা আসলে এই 24-এর গণ অভ্যুত্থানকে ডিমোরালাইজড হয়ে গেছে, তাদের যে প্রপার ফাংশন সেটা হচ্ছে না।
এবং তারা এখন পর্যন্ত বিষয়টাকে পুনর্গঠিত রূপে নিজেরা সম্পূর্ণরূপে সংগঠিত হয়ে রাষ্ট্রকে রক্ষা করা, সাধারণ মানুষকে রক্ষা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জায়গায় পূর্ণ মনোনিবেশ করতে পারছে বলে মনে হচ্ছে না। সাথে সাথে আমাদের যে সরকার এখন রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারেরও আমি মনে করি কিছুটা এখানে ব্যর্থতা রয়েছে বলে মনে হচ্ছে। কারণ গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদেরকে এই ধরনের দিবালোকে একটা লোককে, এবং শুধুমাত্র পরিকল্পিত নয়, সুদূর পরিকল্পিতভাবে তাকে এমন জায়গায় হিট করা হয়েছে যে একটা গুলিতেই তাকে হত্যা করা হয়েছে। যে কয়টা দিন সে বেঁচে ছিল, সে মূলত বলা হচ্ছে ডক্টরদের পক্ষ থেকে, আমরা যেহেতু ডক্টর নই, ক্লিনিক্যালি হি ওয়াজ ডেড। সো এই যে এক ধরনের সহিংসতা এবং এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা একটা রাজনৈতিক দলের কর্মী, সে অবশ্যই রাজনৈতিক দলের কর্মী বলবে। ইনকলাব মঞ্চের পাশাপাশি তিনি ঢাকা ৮ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, এবং সেই নির্বাচনী কার্যক্রমে তিনি একটা স্বতন্ত্র ধারা, নতুন একটা সংস্কৃতি বিল্ড আপ করতে চেয়েছিলেন। তিনি সচরাচর আমরা যে ধরনের প্রচারণা দেখি রাজনৈতিক ভোটের ক্ষেত্রে, সেই ধরনের প্রচারণার বাইরে যে সাধারণ মানুষকে ভালোবেসে, মানুষের সাথে মিশে, মানুষের মন জয় করে তিনি একটা নতুন ধারার সংস্কৃতি এখানে দিতে চেয়েছিলেন আমাদের রাজনীতিতে, কিন্তু সেটা আমরা পারিনি। বরং তাকে আমরা আমাদের যে পলিটিক্যাল ব্যাড কালচার, সহিংসতা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই দুর্বৃত্তায়নের ফলাফলটাই আমরা আবারও দেখলাম এই যে ওসমান হাদির মৃত্যুর মাধ্যমে, যেটা আমরা দেশের একজন ভয়হীন দৃঢ় একটা লোক, যে স্বাধীনতা, আধিপত্যবাদ এবং বাংলাদেশি হিসাবে নিজেকে বাংলাদেশপন্থী হিসাবে দেখার জন্য তিনি তার পুরো জীবনটাকেই শেষ দিয়ে গেলেন, এবং আমাদেরকে প্রমাণ করে গেলেন যে আমরা আসলে নতুনকে গ্রহণ করতে পারছি না, আমরা নতুন একটা সংস্কৃতির দিকে যেতে পারছি না। একদমই তাই। এবং অভিশেষ যে প্রশ্নটি করতে চাই যে উস্কানি দেওয়া যে কন্টেন্ট আছে তার বিরুদ্ধে কিন্তু মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকারেরও এখানে একটি ব্যর্থতা আছে সেক্ষেত্রে, এবং নির্বাচন পর্যন্ত বিশেষ নজরদারিতে রাখতে বলা হয়েছে। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই পদক্ষেপটি দেশকে শান্ত রাখতে কতটুকু ভূমিকা রাখবে? ডেফিনেটলি দেখেন, এখানে কি হয়েছে, আমাদের মানুষ যারা, যদি দেখেন আমাদের রাজনীতি বলেন, রাজনীতিতে ধর্মীয় বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু দাস তৈরি করতে পেরেছি। রাজনৈতিক দাস বলবো, আমি ধর্মদাসও বলতে পারি, যারা হলো অন্ধ, এরা আসলে ধর্মের বিষয়কে না বুঝে হুজুগে কাজ করছে। রাজনৈতিক দাস বলতে কি, আমি একটা রাজনৈতিক ক খ গকে বিশ্বাস করি, এই রাজনীতির পক্ষ থেকে যে কোনো একটা নির্দেশনা, কোনো একটা গুজব আসলে আমি ঝাঁপিয়ে পড়ছি না জেনে, এটা এক ধরনের দাসত্ব। একটা ভিডিও তৈরি করা হলো, একটা অডিও তৈরি করা হলো, একটা ঘোষণা দেওয়া হলো, আমি একজন মানুষ বা একটি দলের কর্মী হিসেবে আমাকে এটা যাচাই করতে হবে যে বিষয়টা সঠিক কিনা। এখন আমরা যেই যুগে বাস করছি, টেকনোলজি নির্ভর একটা যুগ, এখানে আপনার ডিপ ফেক রয়েছে, এআই দিয়ে এমন ধরনের কন্টেন্ট বানানো হচ্ছে যেই কন্টেন্টটা আসলে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না এটা সঠিক নাকি ভুল। তো সেই ধরনের এই যে দাসত্বের কারণে ঝাঁপিয়ে পড়া, হয়তো কোনো একটা XYZ দলের প্রধানকে নিয়ে একটা কমেন্ট করা হয়েছে, কিংবা ধর্মীয় উস্কানিমূলক কোনো একটা বক্তব্য যেটা এআই দিয়ে বানানো হয়েছে। তো আপনাকে তো আগে বুঝতে হবে, ধর্ম তো ছোট একটা জিনিস না, এই ধর্মেই তো মানুষের জন্য, মানুষই পালন করে। সেখানে আপনি ধর্মের কারণে একটা লোককে মেরে ফেললেন, আপনার ধর্মটা কে পালন করবে? ধর্মটা তো মানুষই পালন করবে। তো আপনাকে তো যাচাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি শিওর হন যে এটা একটা ফেক অথবা ভুল, ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশনে যে না। আর আপনাকে কে বলেছে যে একজন মানুষকে মেরে একটা দলের উদ্দেশ্য হাসিল করতে হবে বা ধর্মকে ঠেকানোর জন্য আর একজনের জীবন দিতে হবে, জীবন নিতে হবে? এটা কোনোভাবেই কাম্য না। আমাদেরকে অবশ্যই ওই বিষয়বস্তুটাকে বুঝতে হবে, যেহেতু এটা একটা ডিপ ফেকের যুগ এবং এখানে টেকনোলজির সহায়তায় বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে, যেটা বিশেষ কোনো গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। সেই পরিবেশটা যাতে তৈরি না হয় সেজন্য আমি মনে করি এই যে সিদ্ধান্তটা নিয়েছে একটা ফিল্টারিং করা এবং মনিটরিং করা, আমি মনে করি এই মুহূর্তে
দেশে যে ধরনের নেতিবাচক বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে এগুলা ফিল্টার করা উচিত, এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমরা যারা দেশবাসী সাধারণ মানুষ আছি, আমরা কোনো বক্তব্য শোনা বা দেখে এটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা জাজ করতে পারবো ততক্ষণ না পর্যন্ত কোনো মন্তব্য না করা, কোনো অ্যাকশনে না যাওয়া। আমাকে বুঝতে হবে যে আমার যে জীবনটা, আপনি হাদির কথা চিন্তা করেন, যে মারা গেল, যে হাদির কথাটাই ছিল যে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, লড়াই চলবে। তো সেই ধরনের লড়াই তো চলবে, আপনি লড়াই করেন, কিন্তু একটা মানুষকে মেরে তো লড়াই হয় না। আপনি সরাসরি আপনার যুক্তি, আপনার তর্ক দিয়ে আপনি ওটাকে প্রতিহত করেন। কেন আপনি মানুষের প্রতি যাবেন? আমি হাদির নিয়ে যে কথা বলছিলাম, হাদি তার একটা ছোট বাচ্চা রেখে গেছে। এই বাচ্চাটা কি আর কখনো সে তার বাবাকে ফিরে পাবে? আপনি যে এই ফেক কন্টেন্টটা দেখে ধর্মীয় উস্কানি হোক, রাজনৈতিক উস্কানি হোক, সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। আপনি যাকে আঘাত করছেন সে যদি পাল্টা আঘাত করে, আপনিও তো মারা যেতে পারেন। আপনার মা বাবা রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, তারা কিভাবে এটাকে নিবে? আপনি তো পরিবারের একজন মারা যাচ্ছেন, দেশের কাছে পলিটিশিয়ানদের কাছে একজন মারা যাচ্ছে, কিন্তু যখন আপনার ফ্যামিলির কথা চিন্তা করা হচ্ছে, আপনিই একমাত্র উপার্জনক্ষম, আপনার সন্তানের আপনিই একমাত্র বাবা, আপনার বাবার আপনি একমাত্র ছেলে। আপনাকে ভাবতে হবে, একদিন আপনার জন্য দেশ, আপনার পলিটিক্যাল পার্টি শোক করবে, পরের দিন আপনার ফ্যামিলির বোঝা, আপনার সন্তান যাকে আপনি রেখে যাচ্ছেন, সে সারা জীবনের জন্য তার বাবার স্নেহ পাবে না, বাবার ইনকাম পাবে না, সে রাস্তায় ঘুরে বেড়াবে। সেটা চিন্তা করেন আপনি। কেন আপনি এই ধরনের উস্কানিমূলক কাজে হাত দিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি আজকে সকালবেলাতেই নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছে। বিএনপি এক নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার 7 বছরের অথবা 7 মাসের বাচ্চা মারা গেছে। কি অপরাধ করছে সে বাচ্চাটা? কেন আপনারা এই কাজগুলো করছেন? আপনারা রাজনৈতিক দাস হয়েন না, আপনারা ধর্মে অন্ধ হয়েন না, আপনারা প্রকৃত তথ্য যাচাই করেন, আপনার নিজের ফ্যামিলি দিয়ে বাঁচেন। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাবো, হাদির বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা, হাদির একটা কথা ছিল যে আমরা যদি দেখি, বাংলাদেশে আপনি বুদ্ধিজীবী নিয়ে কথা বলেন, অর্থনীতিবিদ নিয়ে কথা বলেন, তখনই চলে আসে অমুকপন্থী বুদ্ধিজীবী, তমুকপন্থী অর্থনীতিবিদ, তমুকপন্থী রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু হাদির কথা ছিল, আমরা চীনপন্থী না, আমরা আমেরিকানপন্থী না, আমরা ভারতপন্থী না, আমরা কোনো উত্তর দক্ষিণ কোনো পন্থী না, আমরা একটা পন্থী হতে চাই, সেটা বাংলাদেশ। আমি বাংলাদেশি হতে চাই, বাংলাদেশপন্থী হতে চাই। আমাদের প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা মানুষের মতো হওয়া উচিত, বাংলাদেশ আমার দেশ, এই দেশের কল্যাণ, এই দেশের প্রত্যেকটা মানুষ এবং এই দেশের প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা গাছ গাছালি আমার জন্য, আমি এটাকে ভোগ করব। এখানে অন্য কারো কোনো আধিপত্য, কারো কোনো প্রেসক্রিপশন, কারো পরামর্শ নয়। আপনার জীবন, আপনার সন্তান আপনিই রক্ষা করবেন। কোনো দাসত্ব কিংবা কোনো ধর্মান্ধতা এবং অন্ধকারে ঝাঁপিয়ে পড়বেন না। আশা করি দেশের কল্যাণ হবে এবং আমরা দেশকে নিয়ে ভাববো। সকলকে ধন্যবাদ। একদমই, এবং পুরো বাংলাদেশের এটিই চাওয়া থাকবে। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শককে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।